ইলজান তিহাকে বলল, ম্যাডাম আপনি যাবেন নাকি পার্টিতে? একা একা বাসায় থাকবেন, আবার বলতে পারেন আপনাকে একা বাসায় রেখে গেছি আমি। তিহা বলল, আমার যাওয়ার কোনো ইচ্ছে নেই, আপনি যান, আমি একা থাকতে অভ্যস্ত হয়ে গেছি। ইলজান বলল, ধন্যবাদ ম্যাডাম। ইলজান হৃদিকে নিয়ে পার্টিতে চলে গেল। হৃদির ফ্রেন্ডরা আগে থেকেই সেখানে আছে। হৃদির ফ্রেন্ডরা আগে থেকে এই সারপ্রাইজ পার্টির আয়োজন করেছিল। হৃদিকে কল দিয়ে লোকেশনের কথা বলেছিল। হৃদির মোবাইল ইলজানের কাছে ছিল, তাই হৃদি জানতে পারেনি। হৃদির ফ্রেন্ডরা ওকে বলল, ও এই ছেলেটাকে আগে তো তোর সাথে দেখিনি। হৃদি বলল, ওই দিন পার্টিতে পরিচয়, রিশান ছিল না, তাই ও আমাকে বাসায় পৌঁছে দিয়েছিল। নাম কি ছেলেটার? কিউট হবে মনে হচ্ছে, মাস্ক পরে আছে কেন? ওর নাম ইলজান। কিউট তো অবশ্যই হবে, এর জন্যই তো মাস্ক পরে আছে। ওর দিকে না তাকানোই তোর জন্য ভালো হবে। রিশানের জন্য খারাপ লাগছে। কি যে হয়ে গেল ওর সাথে? তুই তো ছিলি ওর সাথে, কে খুন করেছিল? খুনি মাস্ক পরা ছিল, তাই আমি দেখতে পারিনি। আমি তোদেরকে একটা কথা বলে দিচ্ছি, ইলজানের দিকে তাকাবি না। এখন থেকে এত প্রেম? তোরা বুঝতে পারছিস না। শোন, রিশানকে যে খুন করেছে ওই ব্যক্তি হিয়ার জন্য এসেছিল। হিয়ার সাথে আমাদের কি? হিয়া তো মারা গেছে। হৃদি বলল, সব কিছু ভুলে গেলি? হৃদির কথা শুনে ওর ফ্রেন্ডরা ভয় পেয়ে গেল। হৃদিকে বলল, এটা কখনোই কেউ জানতে পারবে না, এই রহস্য কখনোই প্রকাশ্যে আসবে না। হৃদি বলল, কখনো কোথাও কিছু বলবি না, তোরা দুজন সাবধানে থাকবি। আরিয়ানকে দেখতে পাচ্ছি না, ও কোথায় আছে? ও কোথাও ওর জিএফ নেই। হৃদির শরীর ঘামছিল, হৃদি ভয় পাচ্ছিল অনেক। ওর ফ্রেন্ডরা বলল, কি হয়েছে তোর, ভয় পাচ্ছিস কেন? হৃদি ইলজানের কথা বলতে চাচ্ছিল না, কারণ ইলজান ওর বাবা মাকে খুন করার হুমকি দিয়েছে। হৃদি ওদের কিছু বললেই ইলজানের লোকেরা তাদের গুলি করে মেরে ফেলবে। ইলজান ভিডিও কলের মাধ্যমে হৃদিকে এটা দেখিয়েছে, তাই হৃদি ওর ফ্রেন্ডদেরকে ইলজানের কথা বলতে পারছে না। হৃদি ভাবলো ও ইলজানের আড়ালে পুলিশকে কল দেবে, কিন্তু ওর কাছে মোবাইল নেই। পার্টিতে যারা আছে কারো কাছেই মোবাইল নেই। ইলজান সারপ্রাইজের কথা বলে সবার মোবাইল আগে থেকে নিয়েছে। হৃদি ওর ফ্রেন্ডদের বলল, না মানে। ঠিক তখন ইলজান এসে পড়ল। হৃদিকে বলল, কেক কাটা যাক। হঠাৎ ইলজানের আগমনে হৃদি ভয় পেয়ে গেল। হৃদির ফ্রেন্ডরা ইলজানকে বলল, এই যে কিউট ছেলে, মাস্ক খুলতে সমস্যা কোথায়? ইলজান ওর মাস্ক খুলে ফেলল। হৃদির ফ্রেন্ডরা বলল, আসলেই তুমি অনেক কিউট। নাহিয়ান গ্যাসের দোকানে গিয়ে জানতে পারে কিছুদিন আগে তাদের এখানে একজন ছেলে এসেছিল কাজের জন্য। সেই ছেলেটাকে নাহিয়ানের বাসায় পাঠিয়েছে। নাহিয়ান ছেলেটির ছবি দেখাতে বলল, কিন্তু তাদের কাছে ছেলেটার কোনো ছবি ছিল না। নাহিয়ান রেগে গিয়ে তাদের বলল, একজনকে কাজে নিলেন, তার সম্পর্কে কিছু না জেনেই? স্যার, আমরা ছোটোখাটো ব্যবসা করি, অনেকেই কাজ করে, আমাদের এখানে কাজ করতে হলে তো আবেদনের প্রয়োজন হয় না। একজন লোক কম থাকলে আমরা আরেকজন লোককে নিয়ে নিই। আর ছেলেটা যখন এসেছিল তখন কাজের চাপ ছিল অনেক, আর লোকও কম, একজন কম ছিল, তাই ছেলেটাকে ডেলিভারিতে রেখেছি। নাহিয়ান খুব ভালোভাবে বুঝতে পারছে এই ব্যক্তি এসব কিছু আগে থেকেই প্ল্যান করে রেখেছিল, যা হবে সব প্ল্যান আগে করে রেখেছিল। হঠাৎ নাহিয়ানের কিছু একটা মনে পড়লো, সবাইকে বলল, আমরা ফিরে যাব। কেক কাটার পর যে যার মতো আনন্দ করতে ব্যস্ত। ইলজানের বোরিং লাগছিল, তাও একটা রুমের ভেতর চলে গেল। সেখানে গিয়ে দেখলো একটা ছেলে তার আর মেয়ে আগে থেকেই সেখানে ছিল, কিস করায় ব্যস্ত ছিল তারা। ইলজান বলল, কি ভাই, জন্মদিনে সবাই আনন্দ করছে আর তুমি কিস নিয়ে ব্যস্ত? ছেলেটা রেখে গিয়ে ইলজানকে বলল, তো সমস্যা কোথায়? কথা না বলে এখনই বের হয় এখান থেকে। ইলজান বলল, কুল ভাই, এত উত্তেজিত হচ্ছ কেন? যাচ্ছি আমি। কিছুক্ষণ পর পার্টি শেষ, সবাই চলে যেতে লাগলো। হৃদি ইলজানকে বলল, আমি কি করব? আজকে রাতে বাসায় না গেলে মা বাবা সন্দেহ করবে, তখন তারা পুলিশের কাছে বলে দিবে। ইলজান হাসতে লাগলো হৃদির কথা শুনে। ঠিক তখনই ওই ছেলেটা এসে হৃদিকে বলল, হায়াতিকে দেখেছিস? হৃদি বলল, না। পার্টিতে তো একজন আর একজনের হাত ধরেছিলি, আর এখন আমাকে জিজ্ঞেস করছিস? ইলজান বলল, তোমার সাথে থাকা মেয়েটাকে দেখলাম অন্য আরেকজনের সাথে চলে গেছে। এটা শোনার পর ছেলেটা ইলজানকে মারতে আসলো। ছেলেটার এরকম আচরণে ইলজান হাসতে লাগলো। হৃদি আরিয়ানকে থামালো। ইলজান একটা ভিডিও দেখালো ছেলেটাকে, সেখানে দেখা যাচ্ছে হায়াতি অন্য ছেলের সাথে চলে গেছে। আরিয়ান বলল, এখন এত রাতে আমি বাসায় যাব কি করে? আজকে রাতে তো আমার আর হায়াতির সাথে থাকার কথা ছিল, এখন কি আমি রাস্তায় থাকবো নাকি? আমি হায়াতির সাথে ওর গাড়িতে এসেছিলাম। ইলজান বলল, আমাদের সাথে যেতে পারো, আমার বাসা এখান থেকে কাছে, তুমি আর দিদি সকালে যেতে পারবে। আরিয়ানের আর কিছু বলে না, রাজি হয়ে গেল।
রিদি ভাবল, এত রাতে বাসায় গেলে আর এক সমস্যা হবে, তার থেকে সকালে যাব। বাসায় বলে দেবে ফ্রেন্ডের বাসায় ছিল। ইলজান ওদের দুজনকে নিয়ে বাসায় চলে আসলো। আরিয়ান বলল, তোমার বাসাটা কেমন অদ্ভুত লাগছে। ইলজান এসে বলল, ঠিক আমার মতো। আচ্ছা, তোমরা দুজন কি এক রুমে থাকতে চাও? আরিয়ান বলল, আমাদের কোনো সমস্যা নেই। ইলজান বলল, আচ্ছা ঠিক আছে, এটা তোমাদের রুম, ঘুমিয়ে পড়ো তাহলে, গুড নাইট। কিছুক্ষণ পর ইলজান সবাইকে ডেকে নিয়ে ডাইনিং রুমে আসলো। ইলজান সবাইকে ম্যাজিক দেখাতে লাগলো। রিদির কেমন যেন অদ্ভুত লাগলো ইলজানের আচরণ। ইলজান শেষবার ম্যাজিক দেখানোর নাম করেই রিশানকে খুন করেছিল, তাই রিদির এখন ভয় করছে। ইলজান ম্যাজিক দেখানোর পর সবাইকে বলল, এখন আমরা ট্রুথ অর ড্রেয়ার খেলবো। প্রথমে আমি জিজ্ঞেস করব আরিয়ানকে। ইলজান আরিয়ানকে বলল, কি নিবা? ট্রুথ। ইলজান হাসতে লাগলো। আরিয়ানকে বলল, সত্যিটা বলতে হবে কিন্তু। আরিয়ান বলল, অবশ্যই। ইলজান ওর চশমাটা ঠিক করে নিল। তারপর আরিয়ানকে প্রশ্ন করলো, অর্নিকে কেন মারলে? ইলজানের কথা শুনে সবাই থমকে গেল। তিহা সব থেকে বেশি শকড হয়েছে। আরিয়ান বলল, মানে কি বলছো তুমি? আমি কেন কাউকে হত্যা করতে যাব? এই অর্নিকে তো আমি চিনিই না। ইলজান হাসতে লাগলো। সবাইকে বলল, ওয়েট। ইলজান রুম থেকে চলে গেল। একটু পর হাতে একটা বাক্স নিয়ে আসলো। বাক্স থেকে ছোট্ট একটা চাইনিজ কোরাল বের করে আরিয়ানের হাতের একটা আঙুল কেটে দিল। তারপর আবার প্রশ্ন করলো, কে কে ছিল? নাম বল সবার। আরিয়ান চিৎকার করতে লাগলো ব্যথায়। ইলজানকে বলল, তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। ইলজান তখন আরিয়ানের এক হাত কেটে ফেললো। ইলজান হাসতে হাসতে বলল, ভাই, আর কত শরীরের অঙ্গ কম পড়বে? তুমি যতক্ষণ বলবে না একটা করে কমতে থাকবে। বলে দাও ভাই আমার, প্লিজ। ইলজান আরিয়ানকে জিজ্ঞেস করলো, অর্নিকে কেন মেরেছিস? আর কে কে ছিল? আরিয়ান চিৎকার করতে লাগলো। ইলজানকে বলল, আমি কোনো অর্নিকে চিনি না। আমি বুঝতে পারছি না তুমি কিসের কথা বলছো। তোমার হয়তো কোনো ভুল হচ্ছে। ইলজান বলল, প্রথমে তোমার চিৎকার অফ করো ভাই, অসহ্যকর লাগছে। আমি বুঝলাম না, একটা হাত আর আঙুল কাটলেই কি চিৎকার করতে হবে? না বললে এখনও কত কাটাকাটি বাকি আছে, তা ভাবতেই তো আমি শিউরে উঠছি। ভাই বলে দাও না, তাহলে আর চিৎকারও করতে হবে না তোমাকে। তুমিই বলো, আমি কি তোমার খারাপ চাচ্ছি? বলে দাও ভাই। আরিয়ান বলল, আমি জানি না কিছু। ইলজান এবার প্রচণ্ড রেগে গেল। কাটা হাতটা টুকরো টুকরো করতে লাগলো। আরিয়ানকে বলল, আমাকে রাগাস না ভাই, তোর শরীরের সব মাংস আমি ছাড়িয়ে নেব। আমাকে হালকাভাবে নেওয়াটা মোটেই তোর ঠিক হবে না। শেষবার জিজ্ঞেস করছি, কে গেছিল? আরিয়ান কান্না করতে লাগলো। ইলজানকে বলল, সত্যি আমি জানি না। ইলজান ওর মাস্ক খুলে ফেলল। এই প্রথমবার তিহা ওর ফেস দেখলো। ইলজান রেগে বলল, তোকে বলেছিলাম ইলজানকে না রাগাতে, তুই আমাকে অবমূল্যায়ন করছিস। ইলজান একটা পেরেক নিল। আরিয়ানের অন্য হাতের উপরে পেরেকটা রাখলো। তারপর কুড়াল দিয়ে সেটার উপরে হাত দিতেই পেরেকটা হাতের উপর ঢুকে গেল। আরিয়ান চিৎকার করতে লাগলো। তিহা রিদির মাথা আগে থেকেই ঘুরছিল এরকম অত্যাচার দেখে, এখন পুরোপুরি অজ্ঞান হয়ে গেল। এটা দেখে ইলজান হাসতে লাগলো। আরও একটা পেরেক আরিয়ানের হাতের ভেতর ঢুকিয়ে দিয়ে বলল, তোমার জন্য অবলা দুইটা মেয়ে অজ্ঞান হয়ে গেল, এখন এর দায় কে নেবে? আরিয়ান সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেল। ইলজান হাসতে লাগলো আর বলল, কি হচ্ছে এসব? আমি একা একা এখন কি করব? সবাইকে একসাথে কেন অজ্ঞান হতে হবে? নাহিয়ানকে ওর টিমের সবাই জিজ্ঞেস করলো, আমরা চলে কেন আসলাম স্যার? নাহিয়ান বলল, আমরা ওই ব্যক্তিকে ট্র্যাক করে বের করব। তিহার সাথে সবসময় আমার একটা ট্র্যাকিং ডিভাইস থাকে, সেটা থেকে আমরা ওর লোকেশন জানতে পারবো। নাহিয়ান ওর টিমকে ট্র্যাক করতে বলল লোকেশন, কিন্তু ওর টিম সেই ডিভাইসের মাধ্যমে ভয়েস শুনতে পারবে, সেটার লোকেশন তার মাধ্যমে কোনো বার্তা পাঠাতে পারবে না। নাহিয়ান অবাক হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? জিজ্ঞেস করলো, স্যার ওই ব্যক্তি হয়তো এই ডিভাইস সম্পর্কে আগে থেকেই জানতো, তাই এমনটা করে রেখেছে। আমরা শুধু ভয়েসই শুনতে পারবো। আমি প্লে করছি স্যার। আরিয়ানকে করা অত্যাচারের ভয়েস শুনতে লাগলো সবাই। এরকম ভয়ঙ্করভাবে কাউকে অত্যাচার করা হয়, এটা কেউ কল্পনাও করেনি। মানসিক বিকৃতি একজন মানুষ। হঠাৎ কিছু একটা শুনে সবাই বেশ উচ্ছ্বসিত হলো, কারণ ওই ব্যক্তির নাম শুনতে পেরেছে, ইলজান। খুনি নিজেই এটা বলেছে, হয়তো রাগের মাথায় বলেছে। ট্র্যাকিং ডিভাইসের কথা মনে ছিল না। নাহিয়ান বেশি খুশি হলো। অবশেষে এতদিন পর খুনির নাম জানতে পারলো ওরা। এখন ওদের জন্য খুনিকে খুঁজে বের করা আরও সহজ হবে। নাহিয়ান ওর টিমকে বলল, ইলজান নাম ডেটাবেজে অন্তর্ভুক্ত কিনা খুঁজে বের করো। এই নামে যতগুলো স্মার্ট কার্ড আছে খুঁজে বের করো। নাহিয়ান ভেবেছিল অনেকগুলো আসবে, কিন্তু অবাক করা বিষয় হলো একজনও নেই। নাহিয়ান অবাক হয়ে বলল,
এটা কিভাবে সম্ভব? স্যার, হতে পারে আমরা হ্যাকিংয়ের শিকার হয়েছি, আর এটা আমরা বুঝতেও পারি না। ইলজান হ্যাক করে সব ডেটা ডিলিট করে দিয়েছি। বলার জন্য সরি স্যার। তবে এই ইলজান হ্যাকিংয়ে আমাদের প্রশাসন থেকে এগিয়ে। এত এত আধুনিক প্রযুক্তি থাকার পরও একজন ব্যক্তি এমন হ্যাক করেছে, এটা অবিশ্বাস্য স্যার। ইলজান হ্যাকিংয়ে জিনিয়াস। আমরা এই কেসে প্রযুক্তির কোনো সাহায্য পাবো না। হতে পারে এখন আমাদের সব কর্মকাণ্ড ইলজান দেখছে, শুনছে। আমাদের নতুন কিছু ভাবার আগে গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আলোচনা করা উচিত হবে না? নাহিয়ান চুপ করে আছে। নাহিয়ান বুঝতে পারছে না ইলজান কোথায় ক্যামেরা রেখেছে। হ্যাকিংয়ে পারদর্শী এরকম একজন সাইকো কিলার এতটা ভয়ঙ্কর হতে পারে তা নাহিয়ান বুঝতে পারছে। আরিয়ানকে যেভাবে অত্যাচার করেছে আর সেটা ওদের শুনিয়েছে, এর একটাই কারণ হতে পারে, তা হলো ইলজান ওর ভয়াবহতা আমাদের জানাতে চায়। ইলজান কিভাবে আমাদের সব কর্মকাণ্ড আগে থেকে জানতে পারে, আগে সেটা খুঁজে বের করতে হবে। স্যার, কি ভাবছেন? আমরা কি করব এখন? নাহিয়ান বলল, আপাতত চুপ থাকবো আমরা। ইলজান যা করতে চায় তা করতে দিবে। ইলজান একটা চেয়ারে বসে আছে। ওর ঘাড়টা পাকা করে কাঁধে কুড়াল আটকে রেখেছে। বসে বসে কফি খাচ্ছে আর তিহারি দিয়ে আরিয়ানের জেগে ওঠার অপেক্ষা করছে। ইলজান হাসতে হাসতে বলতে লাগলো, ভাই তাড়াতাড়ি ওঠ না, কতটা ফিল পাচ্ছিলাম। তুই অজ্ঞান হয়ে সব শেষ করে দিলি এরকম চরম মুহূর্তে। তোর এরকম কেন করতে হবে ভাই? আমার ইমোশনের বড়টা বাজিয়ে দিলি তুই। মেয়েরা না ভয়ে অজ্ঞান হারিয়েছে। তাই বলে তুই পুরুষ মানুষ হয়ে মেয়েদের মতো কেন আচরণ করবি? সামান্য একটু আঘাত সহ্য করতে পারলি না? তোর কাছ থেকে এটা আশা করিনি ভাই। আরিয়ানের কাটা হাত যেটা ইলজান টুকরো করেছিল, সেই টুকরোগুলো আরও ছোট্ট করতে লাগলো আর আরিয়ানের জেগে ওঠার অপেক্ষা করতে লাগলো। পাশে সুন্দরী মেয়ে, হাতে কুড়াল মারার জন্য তুমি। উফ, অসাধারণ অনুভূতি। আমি সেই অনুভূতি থেকে বঞ্চিত হয়ে একা একা বোরিং সময় কাটাচ্ছি। আরিয়ানের কাটা হাতটা টুকরো টুকরো করার পর ইলজান ওর কুড়ালটা নিয়ে একা বোরিং সময় কাটাচ্ছিল। এত ছোট টুকরো করেছে যে আর ছোট করা যাবে না। ইলজান বলল, কিরে ভাই, আর কত ঘুমাবি? সারা রাত পড়ে আছে ঘুমানোর জন্য। এখন আমাকে ফিল নিতে দে ভাই। আরও একটা হাত কাটা বাকি আছে। তোর তো সেদিকে কোনো খেয়াল নেই। এই মেয়ে দুটো এখন ঘুমাচ্ছে। অনেকক্ষণ পর রেডি তেহা দুজনে জেগে উঠল। এই যেন ওদের হাতে পানির গ্লাস দিয়ে বলল, চোখ মুখে পানি দাও, ঘুম কেটে যাবে। রেডি তিহা দুজনেই ইলজানের কথা মতো চোখে পানি ছিটিয়ে দিল। ইলজান দুটো কফি ওদের দিকে বাড়িয়ে দিল। ইলজান বলল, এখন কফি খেয়ে নাও। অনেকক্ষণ একা একা বোরিং সময় কাটিয়েছি, আবার ঘুমিয়ে পড়ো তা চাই না। তিহা আরিয়ানের দিকে তাকিয়ে দেখলো এখনও অজ্ঞান অবস্থায় পড়ে আছে। পাশে তাকাতেই তিহার মাথা আবার ঘুরতে লাগলো। ইলজান কাটা হাতটা টুকরো টুকরো করে পাশে রেখেছে। রক্তে পুরো রুম সমুদ্র হয়ে গেছে। তিহার বমি পাচ্ছে। রিদি নিজের দিকে তাকিয়ে আছে, মাথা ওঠানোর সাহস নেই ওর। ইলজান বলল, এই জনাব, কখন ঘুম থেকে উঠবে কে জানে। আমার অনুভূতিতে পানি ঢেলে দিয়ে মহারাজ ঘুমাচ্ছে। কতটা ফিল নিচ্ছিলাম, সব শেষ হয়ে গেল। ইলজানের এমন কথা শুনে তিহারিদি দুজনেই অবাক হয়ে গেল। ওরা ভাবল, একটা মানুষ কতটা অসুস্থ হলে মস্তিষ্কের এমনটা চিন্তা করতে পারে। ইলজান পুরোপুরিভাবে মানসিক ভারসাম্যহীন। তিহা ভয়ার্ত কণ্ঠে ইলজানকে জিজ্ঞেস করল, আমি কি কিছু জিজ্ঞেস করতে পারি? ইলজান হাসতে লাগলো। তিহাকে বলল, আমি একজনকে প্রশ্ন করায় অজ্ঞান হয়ে পড়ে আছে, এখন আপনি আমায় জিজ্ঞেস করবেন? আচ্ছা শুনি। তিহা বলল, অর্নি তো আহনাফের বোন ছিল। আহনাফ বলেছিল অর্নি আত্মহত্যা করেছিল। অর্নি যাদের জন্য আত্মহত্যা করেছে, আহনাফ তাদের সবাইকে মেরেছে। এখন আপনি আবার জিজ্ঞেস করছেন অর্নিকে কে খুন করেছে? এটা ঠিক বুঝতে পারলাম না। ইলজান বলল, আপনি অনেক মেধাবী ম্যাডাম। এর জন্য আমি আপনি আমার ডাক্তার, মানে মানসিক ডাক্তার। আপনিও ঠিক, আহনাফও ঠিক, আর আমিও ঠিক। আচ্ছা, একটা কথা বলবো আপনাকে। বলেন। আপনি কি আমায় ভয় পাচ্ছেন না? অনেক ভয় পাচ্ছি। আহনাফের ভয়াবহ তো শুনেছি, কিন্তু আপনারটা দেখেছি, অনেক ভয় পাচ্ছি আমি। ইলজান হাসতে লাগলো। তেহাকে বলল, দেখুন ম্যাডাম, আমি আপনাকে আগেই সতর্ক করে দিচ্ছি, আপনি যদি আমাকে সম্পর্কের জন্য অফার করেন তাও আমার ফিল আসবে না। তাই আপনি আহনাফের সাথে যেমনটা করেছেন, আহনাফের দুর্বলতার সুযোগ নিয়েছেন, আমার কাছে তেমনটা আশা করবেন না প্লিজ ম্যাডাম। আহনাফ আপনার প্রতি দুর্বল ছিল, তাই নিজের জীবন দিয়েছে, কিন্তু ইলজান কোনো মেয়ের প্রতি দুর্বল না। আপনাকে আমি একটা সত্যি কথা বলে দিচ্ছি ম্যাডাম, আপনার প্রতি কখনোই আমার ফিল আসবে না। তা আপনি আমার সাথে যত ভালো ব্যবহার করেন না কেন, আমাকে আকর্ষণ করার চেষ্টা করার আপনার
বোকামি হবে। আমার মুড হলে আপনার মাথা কেটে 4 ভাগ করে ফেলবো। তাই এটা মোটেই নিশ্চিত থাকবেন না আপনাকে ছেড়ে দেব। আমি আহনাফ নই। ইলজান চিৎকার করে বলল, আহনাফ বোকা ছিল, তাই আপনার মায়ায় আবদ্ধ হয়েছে, কিন্তু ইলজান তেমনটা না। বুঝতে পেরেছেন আপনি? ইলজানের কথা শুনে তিহা ভয় পেয়ে গেল। তিহা খুব ভালোভাবেই বুঝতে পারছে ইলজান আহনাফের মতো না, তাই যেমনটা ভেবেছিল তাই হবে না। ইলজান কি করবে তা বোঝা অসম্ভব। তিহাকে চুপ থাকতে দেখেই ইলজান আবারও চিৎকার করে বলল, বুঝতে পারছেন আপনি ম্যাডাম? তিহা ভয়ে ভয়ে বলল, হ্যাঁ, বুঝতে পেরেছি। ইলজান হাসতে লাগলো। তিহাকে বলল, কেউ যখন আমাকে ভয় পায় তখন আমার খুব ভালো লাগে। আশা করি আপনিও ভয় পাবেন। ইলজান তিহাকে যা বলছিল তাই তার সবই নাহিয়ান শুনছিল। ওর টিমকে বলল, লোকেশন ট্র্যাক করার চেষ্টা করো। একজন হ্যাকারের কাছে পরাজিত হওয়া মানে আমার টিমের জন্য এটা লজ্জার। আমি আমার স্ত্রীর জন্য ইলজানকে ধরতে বলছি না, আমি একজন খুনিকে ধরতে বলছি, যে ভয়ঙ্করভাবে 2টো খুন করেছে। জানি না সামনে আর কতজনকে খুন করবে। আমার সমস্ত সিস্টেম হ্যাক করে রেখেছে, অথচ আমরা কিছুই করতে পারছি না। আমরা নিজেদের নিরাপত্তা দিতে পারছি না, তাহলে সাধারণ জনগণের নিরাপত্তা কিভাবে দেব? এসব মিডিয়ায় আসলে আমাদের প্রশাসনের ওপর সাধারণ মানুষের বিশ্বাস উঠে যাবে। সাধারণ মানুষ ভয়ে থাকবে। দেশের ভিতর বিশৃঙ্খলার সৃষ্টি হবে। এরকম একজন খুনি যে আমাদের এক প্রকার চ্যালেঞ্জ দিয়েছে, তাকে আমরা ধরতে পারছি না। এই ব্যর্থতা কাদের? সবাই মাথা নিচু করে জবাব দিল, এটা আমাদের ব্যর্থতা স্যার। নাহিয়ান বলল, সাধারণ জনগণ আমাদের উপর ভরসা রাখে। আমরা তাদের নিরাশ করব না। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তাদের রক্ষা করার দায়িত্ব নিয়েছি। আমরা সেটা পালন করব। 1% সম্ভাবনা থাকলেও আমরা নিরাশ হব না। খুনি আইনের থেকে বড় না। আমরা অবশ্যই ইলজানকে খুব তাড়াতাড়ি জেলে পাঠাবো। জি স্যার। সবাই যে যার কাজে যাও। লোকেশন ট্র্যাক করার চেষ্টা করো। শহরে ইলজান নামে কেউ আছে কিনা খুঁজে বের করো। যা হ্যাক হয়েছে তা ফিরিয়ে নিয়ে এসো। জি স্যার। ইলজান বলল, আপনারা হয়তো ভয় পাচ্ছেন, বিনোদনের ব্যবস্থা করা যাক। ইলজান এটা বলার সাথে সাথে আরিয়ান জেগে উঠল। আরিয়ান ইলজানকে বলল, আমাকে মেরো না। আর আমি বলছি, ও নিয়ে আত্মহত্যা করেছে এটা ঠিক, তবে এই আত্মহত্যার পেছনে কারণ হলো ওর অতিরিক্ত ড্রাগ নেওয়া। ওর পানির বোতলে আমরা এটা দিয়েছিলাম। আর সাথে রাউসান ছিল। আর ছিল, তবে আমি তাদের চিনি না। ওই দিনই প্রথম দেখেছি, তারা মাস্ক পরা ছিল। রাউসান বলতে পারবে হয়তো। মাফ করো আমাকে, প্লিজ আমাকে ছেড়ে দাও। ইলজান রাউসান সম্পর্কে সব কিছু জেনে নিল আরিয়ানের কাছ থেকে। আর রাউসানের ছবিও নিয়েছি। আরিয়ান বলল, আমি তোমার কথা মতো সব বলে দিয়েছি, এখন প্লিজ আমাকে মেরো না। ইলজান হাসতে লাগলো। ইলজান বলল, আপনাদের তো বিনোদন দেওয়ার কথা ছিল। আচ্ছা, ম্যাজিক দেখা যাক, কিন্তু এই কুড়ালটা কোথায় রাখবো? ইলজান একটু ভাবলো, তারপর হাসতে 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 লাগলো। কোড়ালটা দিয়ে আরিয়ানের মাথায় জোরে আঘাত করলো। কোড়ালটা আরিয়ানের মাথার একদম মাঝখানে আটকে আছে। ইলজান বলল, কোড়ালটা রাখা রাখা নিয়ে আর চিন্তা নেই, একদম সঠিক জায়গাতে আছে। স্যার, সংযোগ আবার ফিরে এসেছে। এখন আমরা ওদের ভয়েস শুনতে পাবো আবার। নাহিয়ান বলল, হঠাৎ কি হয়েছিল? বিচ্ছিন্ন হওয়ার কারণ? ইলজান হয়তো চাচ্ছিল না আমরা শুনি। বিচ্ছিন্ন থাকা অবস্থায় হয়তো এমন কিছু হয়েছে যা আমরা শুনতে পাই, তা ইলজান চাইছিল না। নাহিয়ান বলল, মানে বলতে চাইছো ইলজান আমাদের ব্যবহার করেছে? আমাদের টিমে এত এক্সপার্ট থাকার পরও ইলজান হ্যাক করে নিল। এখন ওর ইচ্ছা মতো আমাদের ব্যবহার করছে, আর আমরা কিছু করতে পারছি না। একজনকে জঘন্যভাবে খুন করলো, অথচ আমরা কিছুই করতে পারছি না। আমরা হেরে গেছি, সেটাই তো। নাহিয়ানের কথা শুনে সবাই চুপ করে আছে। নাহিয়ান বলল, শহরে যত নিখুঁত কেস আছে, এই একদিনে সব নিয়ে এসো। দেখা যাক কোন ব্যক্তিকে ইলজান খুন করেছে। আর সবাই নতুন জায়গায় শিফট হও। সবার প্রয়োজনীয় যত কিছু আছে সব বদলে ফেলো। ঘড়ি, ওয়ালেট, পোশাক, সব কিছু। আমরা কোনো রিস্ক নেব না। ইলজান রিদিকে বলল, অনিকে চিনো তুমি? রিদি ভয়ার্ত কণ্ঠে বলল, না মানে, আমি চিনি না। ইলজান হাসতে লাগলো রিদির কথা শুনে। রিদিকে বলল, তোমার 2জন ফ্রেন্ড চিনে আর তুমি চিনো না? এটা অবাক করার মতো। সে যাই হোক, তুমি চিনতে নাই পারো, সেটা তোমার ব্যাপার। রিদি বলল, আমি অর্নিকে চিনি না, তবে ওদের কাছ থেকে শুনেছি অর্নির কথা। আমি আগে বুঝতে পারিনি তুমি অর্নি সম্পর্কে জানতে চাইছো। আমাকে মাফ করে দাও। ইলজান বলল, আরে তোমার ভয় পেতে হবে না।
কোন মেয়েকে ভয়ার্ত অবস্থায় দেখতে আমার একদমই ভালো লাগে না। সেটা যদি আবার তোমার মতো কিউট কেউ হয় তাহলে তো কথাই নেই। আচ্ছা, আরিয়ানের সাথে তোমার শারীরিক সম্পর্ক ছিল? হ্যাঁ, দুজন বলেছিলে, রিশান আর আরিয়ান। আচ্ছা, অর্ণির সম্পর্কে কি কি শুনেছিলে? অর্ণিকে একটা ছেলে প্রপোজ করেছিল। সেই ছেলে রিশান আর আরিয়ানের ফ্রেন্ড ছিল। তবে আমি চিনতাম না, ওদের মুখে অর্ণির কথা শুনেছি। ওই ছেলেটা অনেক ক্ষমতাশালী ছিল, অর্ণির সাথে সম্পর্কে লিপ্ত হতে চাইতো। তাই প্রথমে অর্ণিকে প্রেমের ফাঁদে ফেলতে চেয়েছিল। অর্ণিকে অনেকবার প্রপোজ করেছিল, কিন্তু এক পর্যায়ে অর্ণি বিরক্ত হয়ে বলেছিল আমার বিএফ আছে। ওরা বুঝতে পারছিল অর্ণি এটা ওদের পিছু ছাড়ানোর জন্য বলছিল, কিন্তু তারপর ওই ছেলেটা অর্ণির পেছনে পড়েছিল। আমাকে রিশান আর আরিয়ান বলেছিল অর্ণির সাথে ফ্রেন্ডশিপ করতে, কিন্তু তার আগে অর্ণি আত্মহত্যা করে। আমি অনেকবার রিশান আর আরিয়ানকে সেই ছেলেটা সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ওরা বলেছিল ছেলেটা নাকি আড়ালে আছে। ছেলেটা সবার মাঝে থেকেও সবার আড়ালে। ছেলেটা একটা নেশা চক্রের লিডার ছিল, তাই সবার মাঝে থেকেও আড়ালে থাকতো। হয়তো আমাদের পরিচিত কেউ ছিল, কিন্তু আমরা সেটা জানি না। রিশান আরিয়ানও কখনো ছেলেটাকে দেখেনি। ইলজান বলল, তাহলে প্রপোজ করেছিল কিভাবে? ছেলেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্ণিকে বিরক্ত করত, কখনো সামনে আসেনি। আরিয়ান একবার বলেছিল অর্ণি আত্মহত্যার পর ছেলেটা হ্যাক করে ওর আর অর্ণির কনভারসেশন ডিলিট করে দেয়। ইলজান হাসতে লাগলো। রিদিকে বলল, মানে বলতে চাইছো ওই ছেলেটাকে ধরা অসম্ভব কিছু? সবার মাঝে আছে, অথচ ওর আসল পরিচয় কেউ জানে না। আবার হ্যাকিংয়ে পারদর্শী। ওকে খুঁজে বের করা মানে ওর নেশার সাম্রাজ্য ধ্বংস করে দেওয়া। কিন্তু ছেলেটা সহজে তা হতে দিবে না। রিশান আর আরিয়ানের নিখোঁজ হওয়ার নিউজ শুনতে পেলে ছেলেটা আরও সতর্ক হয়ে যাবে। রিদি বলল, রিশানের কাছ থেকে শুনেছি ছেলেটা নাকি অনেক ভয়ঙ্কর, অনেককে খুন করেছে, তারপর সেগুলো দুর্ঘটনা বলে চালিয়ে দিয়েছে। আমাদের মাঝে একজন, তারপরও আমরা ওকে জানি না। শুনেছি ছেলেটা নাকি কোনো মেয়ের সাথে জড়িত ছিল না। প্রথম দেখা অর্ণিকে ভালো লেগে যায়, অর্ণিকে প্রপোজ করে। অর্ণি প্রথম ব্যক্তি যে ছেলেটার ফেস দেখেছিল আর ছেলেটার প্রকৃত নাম জানতো। ইলজান হাসতে লাগলো। রিদিকে বলল, তারপর অর্ণি ছেলেটাকে রিজেক্ট করে বারবার। ছেলেটা বুঝতে পারে অর্ণি ওকে কখনো ভালোবাসবে না, তাই অর্ণিকে অতিরিক্ত ডার্ক দিয়ে আত্মহত্যা করতে বাধ্য করে। হিয়া আর ওর ফ্রেন্ডরা অর্ণির সাথে যা করেছে তাতে ওই ছেলেটার ভালোই হয়েছে, কারণ সামনে আসলে প্রথমটা আসবে। পোস্টমর্টমের রিপোর্ট বদলে দিত, কিন্তু তার প্রয়োজন হয়নি, কারণ আহনাব সবার অজান্তে অর্ণিকে কবর দিয়ে দেয়, তারপর প্রতিশোধ নেওয়ার প্ল্যান করে। আর সেই ব্যক্তি আড়ালেই থেকে যায়। ইলজান আরিয়ানের মাথা থেকে কোড়ালটা বের করে ওর শার্ট দিয়ে মুছে নিল, তারপর বলতে লাগলো, এখনও অনেকের মাথায় ঢুকতে হবে তোকে। তিহা বলল, আহনাফের সাথে আপনার কিসের সম্পর্ক? ইলজান হাসতে লাগলো। তিহাকে বলল, আহনাফ আমার ভাই। ডার্ক ওয়েব থেকে রাইসাকে খুন করার অর্ডারটা আমিই নিয়েছিলাম। আপনারা নাহিয়ানের সম্পর্কের ভিডিও আমিই করেছিলাম। আপনাদের কাছ থেকেও টাকা আমি নিয়েছিলাম। তিহা বলল, আপনি মিথ্যা বলছেন। আহনাফের শুধু একটা সৎ বোন ছিল, অর্ণি। ইলজান হাসতে লাগলো তিহার কথা শুনে। তিহাকে বলল, ম্যাডাম আপনার রাতে ঘুম হয় কিভাবে? একটা ছেলে আপনাকে ভালোবেসে নিজেকে শেষ করে দিল। আহনাফ যখন শেষ মুহূর্তে আপনাকে এই কথাগুলো বলল, তখন আমি হাসতেছিলাম আর ভাবছিলাম পূর্ণতা না পাওয়া এক ভালোবাসার সমাপ্তি হতে চলল। ইলজান কোরালটা নিয়ে আরিয়ানের মাথায় আঘাত করে বলল, ইলজান আহনাফের মতো না। আমার না আছে কোনো আবেগ আর না আছে কোনো অনুভূতি। ইলজান তিহাকে বলল, ম্যাডাম আপনার ভয় করে না? আহনাফকে ভয় করতো? আপনি তো নিশ্চিত ছিলেন যত যাই হোক আহনাফ আপনার কোনো ক্ষতি করবে না। নাহিয়ান আপনাকে দিয়ে এত বড় রিস্ক নিল, সে আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দিল। যদি আহনাফ আপনাকে মেরে ফেলতো তখন? নাহিয়ান আপনার সাথে এটা একদমই ঠিক করেনি ম্যাডাম। আমি মানতে পারছি না এটা। তিহা বলল, আমি মানসিক ডাক্তার, তাই আহনাফের চিকিৎসা করা আমার দায়িত্ব ছিল। এর জন্য আহনাফের সাথে ভালো ব্যবহার করেছি। আহনাফ আমাকে ভালোবাসে, তার জন্য নয়। ইলজান হাসতে লাগলো। তিহাকে বলল, আহনাফ যখন অর্ণির কথা বলেছিল তার সবই আমি শুনতে পেয়েছিলাম। আপনি একমাত্র ভয় না পেয়ে আহনাফের পাশে গিয়েছিলেন। নাহিয়ান আপনাকে নিয়ে একবারও ভাবলো না। আমি হলে তো আমার ভালোবাসার মানুষকে এমন বিপদের মুখে ফেলতাম না। হয়তো নাহিয়ানের কাছে আপনার থেকে আহনাফকে ধরা বেশি গুরুত্বপূর্ণ ছিল। আপনার ভালোবাসার থেকে তার কাছে সম্মান বেশি গুরুত্বপূর্ণ ছিল। তিহা বলল, আপনি যতই নাহিয়ানের ব্যাপারে এরকম বলেন না কেন, তাতে নাহিয়ানের প্রতি আমার ভালোবাসা কমবে না। আপনি হয়তো আমাদের ভেতর ঝামেলা বাঁধানোর জন্য এসব বলছেন, কিন্তু আপনি সফল হবেন না। তিহার কথা শুনে রেগে গেল ইলজান।
চশমাটা ঠিক করে কুড়ালটা দিয়ে আরিয়ানের কাটা মাথায় আঘাত করে বলতে লাগলো, আপনি বলতে চাচ্ছেন আমি ভুল বলছি, মানে ইলজান সঠিক না? রিদি, তুমি কি মনে করো আমি ভুল না সঠিক? ইলজানের এমন আচরণে রিদি তিহা দুজনেই ভয় পেয়ে গেল। রিদি ভয়ার্ত কণ্ঠে বলল, তুমি যা বলেছো সেটাই সঠিক। নাহিয়ানের এটা করা উচিত হয়নি। তিহাকে ভালোবাসলে এমনটা করতে পারতো না। রিদির কথা শুনে হাসতে লাগলো ইলজান। তিহাকে বলল, দেখলেন তো ম্যাডাম, রিদিও আমার সাথে একমত। আমি কখনো ভুল কিছু বলি না। তিহা অনেক ভয় পেয়ে আছে, এটা বুঝতে পারছে ইলজান আহনাফের মতো না। ইলজান ওর সম্পর্কে নেগেটিভ কিছু শুনতে রাজি না। সহজেই নিজের আচরণ বদলে ফেলে। আহনাফ যেখানে কুল ছিল, ইলজান সেখানে অল্পতেই হাইপার। তবে ভয়ঙ্করভাবে মানুষ খুন করার ব্যাপারটা মিল রয়েছে। তিহাকে চুপ থাকতে দেখে ইলজান বলল, চুপ থাকা মানে সম্মতির লক্ষণ। তার মানে আপনিও আমার সাথে একমত? ধন্যবাদ ম্যাডাম। স্যার, ইলজান কি করার চেষ্টা করছে? নাহিয়ান বলল, তিহাকে কনফিউজড করার চেষ্টা করছে, যাতে আমার প্রতি তিহার মনে সন্দেহ সৃষ্টি হতে পারে। এমনটা করে ইলজানের কী লাভ? আহনাফের জন্য হয়তো। কেমন অদ্ভুত আচরণ ওর। এই হাসে আবার রাগ করে। হঠাৎ নাহিয়ানের একজন টিম মেম্বার এসে বলল, স্যার, একটা নিখোঁজ সংবাদ পেয়েছি। ওর নাম আরিয়ান, রিদির ফ্রেন্ড। তাই হতে পারে ইলজান এখন যাকে খুন করলো ওই আরিয়ান হবে। নাহিয়ান অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিভাবে কিডন্যাপ করলো? রিদির জন্মদিনের পার্টি থেকে। রিদি ইলজানের সাথে আছে এখন। এই মেয়েটা সব কিছু দেখেছে স্যার। নাহিয়ান মেয়েটাকে বলল, যা কিছু দেখেছ নির্ভয়ে বলবে, কেউ তোমার ক্ষতি করতে পারবে না, আমরা তোমার সাথে আছি। মেয়েটা বলল, স্যার, আমি ওয়াশরুমে ছিলাম, আমার বিএফের সাথে কথা বলছিলাম। অনেক সময় পর যখন বের হই তখন দেখি সবাই চলে গেছে। আমি নিচে এসে একটা কার দেখতে পাই, যাতে রিদি আরিয়ান উঠল। সবশেষে একটা ছেলে উঠল। ছেলেটা চশমা পরা ছিল মেবি। তারপরে তারা চলে গেল। আমি তাদের ডাকতে লাগলাম, দৌড়ে আসতেই তারা চলে গেল। নাহিয়ান টিম মেম্বার বলল, স্যার, সিসিটিভি আগে ইলজান হ্যাক করে নিয়েছিল। নাহিয়ান ওর টিম মেম্বারদের বলল, মেয়েটাকে বাসায় দিয়ে আসতে, ওর বাসায় পাহারার ব্যবস্থা করতে। নাহিয়ান ওর টিমকে বলল, এখন আমরা খুনির নাম জানি। দেখতে কেমন সেটাও মেয়েটার কাছ থেকে জেনে যাব। ভাগ্য আরও একবার আমাদের সাহায্য করলো। স্যার, তিহা ম্যাডাম আর রিদি এখনও ইলজানের কাছে। তাদের যদি কোনো ক্ষতি করে। নাহিয়ান কিছুটা চিন্তিত হয়ে পড়ল। সবাইকে বলল, এই মেয়েটার কথা এই দেয়ালের বাহিরে যাবে না। আমরা নিজেদের ভেতর কলেও কখনো এটা নিয়ে আলোচনা করব না। আমরা ইলজানকে কোনো সুযোগ দেব না। তিহার সাথে থাকা এই ডিভাইসটা দ্রুত ট্র্যাক করার চেষ্টা করো। ইলজান কিছু বুঝে ওঠার আগেই আমরা ওকে ওর ফাঁদে ফেলব। স্যার, আমরা চেষ্টা করছি, কিন্তু লোকেশন ট্র্যাক করতে পারছি না। রাত 2টা। ইলজান কারোর সাথে কথা বলছে কলে। ইলজান তাকে বলল, কি করতে হবে বুঝে গেছো? শতভাগ সফল হওয়া চাই। আমার ওই ডার্ক লিডারকে ধরতে হবে। মুখোশ থেকে ওকে বাহিরে নিয়ে আসবো। তারপর ভয়ঙ্করভাবে খুন করব, যাও কল্পনাও করতে পারবে না। খুব আড়ালে থাকার শখ, তাই না? ওকে ওর মতো করে মারব। ইলজান কল কেটে দিয়ে অন্য একজনকে কল দিয়ে বলল, সবাই রেডি থাকো, আমরা ওই মেয়েটাকে কিডন্যাপ করব। মেয়েটা আমাকে দেখেছে কালকে পুলিশের কাছে, যাতে কিছুতেই মেয়েটা আমার ফেসের বর্ণনা যেতে না দিতে পারে। চারপাশে থাকো, আমি আসছি। ইলজান একটা কোরাল বের করে নিয়ে গেল। বাকি সবাই বাসার চারপাশে আছে। ইলজান কোরাল হাতে নিয়ে দড়ি দিয়ে জানালার পাশে চলে গেল। অন্য একজন সেটা কাটতে লাগলো। ইলজান মেয়েটার রুমের ভেতরে আসলো। ইলজান দেখলো মেয়েটা ঘুমাচ্ছে। মেয়েটার গালে কোরাল রেখে বলল, ম্যাডাম, উঠে পড়ুন, আপনাকে কিডন্যাপ করব, সাহায্য করুন। স্পর্শ করার কারণে মেয়েটা ভয় পেয়ে যায়। উঠে ইলজানকে দেখে থমকে যায়। মেয়েটাকে ভয় পেতে দেখে ইলজান হাসতে থাকে। ঠিক তখনই রুমে লুকিয়ে থাকা নাহিয়ান আর ওর টিম বেরিয়ে আসে। সবাই ইলজানকে ঘিরে ধরে। এমন কিছুর জন্য ইলজান একদমই প্রস্তুত ছিল না। ইলজান কুড়ালটা ওর কাঁধে আটকে রেখে মাথাটা একদিকে হেলিয়ে দুহাত প্রসারিত করে নাহিয়ানকে বলল, এটা অপ্রত্যাশিত ছিল রে ভাই। তোমার কাছ থেকে এটা আশা করিনি। মন খারাপ করে দিলে ভাই। সারা জীবন মনে থাকবে। আমার কুড়ালটা যত্নে রেখো। এটা দিয়ে অনেককে মেরেছি, কতজনের গলা কেটেছি তার ঠিক নেই। দেখো কুড়ালটা জাদুঘরে রাখতে পারো কিনা, যাতে পরবর্তী জেনারেশন ইলজানের ভয়াবহ সম্পর্কে জানতে পারে। ইলজান একটা রুমের ভেতর হাত করা পরা অবস্থায় চেয়ারে বসে আছে। রুমটার চারপাশে গ্লাস লাগানো। রুমের ভেতর ইলজান কি করছে সব বাহির থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। কিছুক্ষণ পর নাহিয়ান আসলো। ইলজান নাহিয়ানকে দেখে বলল, একা একা বোর হচ্ছিলাম স্যার,
অবশেষে তুমি আসলে। নাহিয়ান ইলজানকে বলল, সরি তোমাকে অপেক্ষা করানোর জন্য। তোমার হয়তো গুরুত্বপূর্ণ কাজ আছে আর আমরা তোমার সময় নষ্ট করলাম। যদি কিছু মনে না করো তাহলে তোমার আরও কিছু সময় নষ্ট করতে চাই, যদি তোমার অনুমতি হয়। ইলজান স্যার। নাহিয়ানের কথা শুনে হাসতে লাগলো ইলজান। নাহিয়ানকে বলল, তুমি ঠিক বলেছ, আমার খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে বাহিরে, কিন্তু আমি এখনও এই রুমে আছি। অবশ্য আমার থেকে তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমি না তিহা ম্যাডামের জন্য একটা ফাঁদ পেতে রেখে এসেছি। 24 ঘন্টা পর ম্যাডামের গলা কেটে যাবে। সময় যত যাচ্ছে ম্যাডাম একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। আমার কারো প্রতি কোনো আবেগ অনুভূতি নেই, কিন্তু এখানে এমনও মানুষ আছে যে ভালোবেসে বিয়ে করেছিল, তার স্ত্রীর এমন পরিণতি দেখে মেনে নিতে পারবে না। নাহিয়ান স্যার, আপনি প্লিজ কিছু মনে করবেন না। আপনি নিশ্চিত থাকতে পারেন তিহা ম্যাডামের গলা অবশ্যই কেটে যাবে। এতটুকু বিশ্বাস তো আমাকে করতেই পারেন। ইলজানের কথা শুনে নাহিয়ান হাসতে লাগলো। ইলজানকে বলল, তুমি কি ভেবেছিলে প্ল্যান তুমি একাই করতে পারো? হ্যাকিং শুধু তুমি একাই পারো? আমাদের টিমে যারা আছে তাদের এতটাই অদক্ষ ভাবো তুমি? তোমার নিজের প্রতি ওভার কনফিডেন্স তোমার ধ্বংস ডেকে এনেছে। আমার কাছে তোমার জন্য সারপ্রাইজ আছে। তিহার এদিকে ইজানের সামনে নিয়ে আসলো। ওদের দুজনকে দেখে ইজান অবাক হয়ে গেল। এক এরকমটার জন্য ইজান একদমই প্রস্তুত ছিল না। ইজান হাসতে লাগলো। নাহিয়ানকে বলল, এটা কিভাবে সম্ভব? নাহিয়ান ওর হাতে থাকা ঘড়িটা খুলে ইজানকে দিয়ে বলল, এটার জন্য সম্ভব হয়েছিল কিছুদিন আগে আমার জন্মদিনে তিহা এটা গিফট করেছিল। এটা আমার জন্য স্পেশাল ছিল। আর তুমি কিনা এটাই ক্যামেরা সেট করে রেখেছিলে। দারুণ আইডিয়া ছিল। আমাদের সব প্ল্যান আগে থেকেই শোনার ইচ্ছে না তোমার? তাই আমরা তোমাকে সেটা আগেই শুনিয়েছি। এই মেয়ের আবির্ভাব আমাদের প্ল্যান সফল হয়েছে। আমরা জানতাম তুমি মেয়েটার সম্পর্কে শুনে ওকে কিডন্যাপ করতে আসবে। আর দেখো তুমি নিজেই তোমার প্ল্যানে আটকে গেলে। প্লিজ ভাই, কিছু মনে করো না। রিদি নাহিয়ানকে বলল, স্যার এই জানোয়ারটা আমার চোখের সামনে জঘন্যভাবে খুন করেছে। ওর ফাঁসির ব্যবস্থা করেন স্যার। ও বাহিরে আসলে আমাকেও মেরে ফেলবে। নাহিয়ান বলল, তুমি একদমই ভয় পাবে না। ইলজান কখনোই বাহিরের আলো দেখবে না। যদি তুমি আদালতে সাক্ষী দাও তাহলে ইলজানের ফাঁসি নিশ্চিত। রিদি বলল, আমি রাজি স্যার। এই জানোয়ারটা আমার ফ্রেন্ডদের আমার চোখের সামনে জঘন্যভাবে মেরেছে। ওর ফাঁসির জন্য আমি অবশ্যই সাক্ষী দেব। রিদির কথা শুনে ইলজান হাসতে লাগলো। নাহিয়ানকে বলল, স্যার ম্যাজিক দেখবেন? ইলজানের ম্যাজিক দেখানোর কথা শুনে তিহা রিদি দুজনেই ভয় পেয়ে গেল। রিদি বলল, ভুলেও স্যার ওকে ম্যাজিক দেখাতে দিবেন না। আমার ফ্রেন্ডদেরও ম্যাজিক দেখানোর কথা বলে জঘন্যভাবে মেরেছিল। ম্যাজিক দেখানোর নাম করে আমার হাত কেটে দিয়েছিল ব্লেড দিয়ে। ওই একটা জানোয়ার স্যার, ওকে একদমই সুযোগ দিবেন না। নাহিয়ান ইলজানকে বলল, তোমার চালাকি আমার সাথে একদমই চলবে না। ফাঁসির জন্য অপেক্ষা করতে থাকো। কিছুক্ষণ পর আদালত থেকে ইলজানকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। ইলজানের বিরুদ্ধে 3জন মেয়ে সাক্ষী দিয়েছে। দুজন খুন করতে দেখেছে, আর পার্টির ওই মেয়েটা আরিয়ানকে ইলজানের সাথে যেতে দেখেছে। ইলজানও হাসতে হাসতে ওর শাস্তি মেনে নিয়েছে। ইলজান আদালতে দাঁড়িয়ে বলেছিল, আমাকে যেন আমার কুড়ালটা দিয়ে গলা কেটে হত্যা করা হয়। ইলজানের এমন অদ্ভুত কথা শুনে সবাই অবাক হলো। তবে আদালত ইলজানের এমন আবেদন মেনে নেয়নি। ইলজানের শেষ একটা আবেদন করে, আমার একা ভালো লাগে না, তাই আমাকে অন্য আসামির সাথে রাখা হোক। আদালত ইলজানকে অন্য আসামির সাথে রাখার আদেশ দিয়েছে। নাহিয়ান ইলজানকে জেলখানাতে নিয়ে আসলো। শেষবারের মতো ইলজানকে বলল, তোমাকে বলেছিলাম আমি এমন দিনের কথা। নাহিয়ানের কথার কোনো উত্তর না দিয়ে ইলজান হাসতে লাগলো। নাহিয়ান ইলজানকে জেলে রেখে চলে আসলো। রাত 2টা। তিহার একদমই ঘুম পাচ্ছে না। প্রথমবার চোখের সামনে কাউকে জঘন্যভাবে খুন হতে দেখলো। তিহা চোখ বন্ধ করলে ওর চোখের সামনে সেই দৃশ্যটা ভেসে ওঠে। তাছাড়া তিহা এখনও ভয়ে আছে। ইলজানের ওরকম হাসি তিহাকে ঘুমাতে দিচ্ছে না। তিহা ভাবছে ইলজান হয়তো কিছু একটা করবে। নাহিয়ান তিহাকে বলল, এখনও ঘুমাচ্ছ না যে? আমি ইলজানের কথা বলছি। ওর হাসিটা কেমন রহস্যময় ছিল। আমার চোখের সামনে ইলজান জঘন্যভাবে খুন করেছে। এটা আমাকে ঘুমাতে দিচ্ছে না। তুমি একদমই চিন্তা করো না, ইলজান আর কখনোই বাহিরে আসতে পারবে না। কিছুদিন পরই ওর ফাঁসি হবে। ইলজান জেলে বসে একা একা কী যেন বলতে লাগলো। এত রাতে ইলজানের এমন আচরণে ওর পাশে থাকা অন্য আসামিদের ঘুমের বিরক্ত হচ্ছে। তারা রেগে ইলজানকে বলল, এত রাতে কী বলছিস? আমাদের ক্ষমতা দে, তা না হলে খারাপ হবে। ইলজান হাসতে লাগলো। একজনকে বলল, তোমার নাম রায়হান? হ্যাঁ, আমার কাছে কী চাস? ইলজান ওর মুখ থেকে ব্লেড বের করে বলল, তোমার গলা কাটতে চাই। এখন চুপচাপ শুয়ে পড়ো।